দর্শক স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কালাচান। দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা কেওয়া পশ্চিমবঙ্গ। আজকে সিএমএম বাংলা টিভিতে যিনি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, শুরুতে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। তিনি হচ্ছেন মাওনা চৌরাস্তার নুরুজ্জামানের আপন ছোট ভাই, ব্যবসায়ী মালিক ফোরাম সমিতির সহসভাপতি বা মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক বারবার নির্বাচিত সম্মানিত সদস্য, কেআর আলী বিশ্ববিদ্যালয় কলেজের আজীবন দাতা ও শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের আজীবন দাতা, মাওনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ও মাওনা চৌরাস্তা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সদস্য, সততার সহিত দায়িত্ব পালন করে আছেন বর্তমানে শিক্ষানুরাগী জনাব আল্লাহ ফিরোজ আহমেদ। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফিরোজ ভাই, আপনার কাছ থেকে যে বিষয়টি আজকে জানতে এসেছি, যে বিষয়টি হচ্ছে, গতকালকে দেখেছি একাধিক সাংবাদিকরা আপনাদের নিউজ কাভারেজ করেছেন এবং বিভিন্ন প্রকার লেখালেখি করা হচ্ছে। আসলে মূলত বিষয়টা কি, আপনার জমি সংক্রান্ত যে বিষয়গুলো এবং মিথ্যা বানোয়াট মামলা দিয়ে নাকি আপনাকে হয়রানি করা হচ্ছে, কে সেই ব্যক্তি, তার নামটি উল্লেখ করবেন এবং আপনি কতদিন যাবৎ এই নির্যাতিত হয়রানি হচ্ছেন মিথ্যা মামলায়, এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আজকে আপনার সাথে করবো, যে আপনি কথাগুলো বলেন। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ব্যবসায়ী ভাইয়েরা এবং সমস্ত মিডিয়ার ভাইয়েরা এবং টেলিভিশনের সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের কাছে আসলে এই মিডিয়াতে আসলাম। শেষ পর্যন্ত না শেয়ার করাতে পারলাম না। অত্যাচারের মাত্রা অনেক বাড়াই দিছে। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার সবার বড় হলো হাজী নুরুজ্জামান ভাই, তারপরে কুসুম ভাই, তারপরে আমার বড় ভাই রতন ভাই, এরপরে হলো মানিক ভাই, সবার ছোটো হলাম আমি ছোটো হিসাবে আমি ছোটোই থাকতে চাই, কিন্তু তারপরেও এখন আমি যেহেতু আল্লাহ আমাকে আমার একটি ছেলে দুটি মেয়ে, ছেলেও বিয়ে করানোর শেষ, মেয়েও বিয়ে দিয়েছি, সুখের শান্তিতে তারা আল্লাহর মধ্যে বসবাস করতেছে। কিন্তু এর ফাঁক দিয়া আমি জানতে পারলাম, আমার দীর্ঘদিন ধরে আমি এতদিন আর মুখ খুলি নাই, আজকে মিডিয়ার সামনে আসার এটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য হয়েছে, যে আপনাদের সামনে সত্য জিনিসটা বলে দেওয়ার জন্য। যাই হোক, আমি প্রথমেই বলতে চাই, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাজী নুরুজ্জামান সাহেব কথা বলেছেন যে উনি 1985 সনে জমি ক্রয় করেছেন। তখন এই এলাকার জায়গার দাম ছিল মাত্র 40,000 টাকা, 35,000 টাকা বিঘা। আর সেই সময় ওনারা জায়গা রেখেছেন তিনজনে, আমার বড় ভাই নুরুজ্জামান ভাই, কুসুম ভাই আর মানিক ভাই। তার মানিক ভাই এখানে যে কোনো একটা বিষয় নিয়ে ঘটনা তার ঘটেছে, সে এখান থেকে পালিয়ে যায় ব্যবসা বাণিজ্য ছেড়ে, এবং সে এখানে তারা বাচ্চাটা এখান থেকে চলে যায়। কিন্তু চলে যাওয়ার পর থেকেই তারা অন্যত্র কোথায় গেছে কেউ এলাকার লোক বলতে পারে না। কিন্তু ওরা দীর্ঘ 22 বছর আত্মগোপনে ছিল। এই মোস্তাফিজুর রহমান মিলন ও আমার বড় ভাই মানিক, তারা ওইখানে গিয়ে এখানে জায়গা সম্পত্তি বিক্রি করে এওয়াজ পরিবর্তন দলিল আমার বড় ভাই হাজী নুরুজ্জামান সাহেবের কাছে এই দলিলটা দিয়ে 246 নাম্বার দলিল, এবং এই 246 নাম্বার দলিল দিয়ে নুরুজ্জামানের কাছে এই মোস্তাফিজুর রহমান মিলন তাদের এই সুবিধার্থে তারা করলো কি, ওই কাগজটা আবার একটা জাল নকল তৈরি 2021 সালে তুলে তার বাবা সম্পূর্ণ টাকা বিক্রি করে ওনার কাছে দিয়ে চলে যায়। ওই টাকার প্রয়োজন, অল্প কিছু টাকা দরকার পড়ানোর জন্য, সেই টাকাগুলি নিয়ে সে চলে যায় অন্যত্র। শুনলাম যে সে নাকি পঞ্চগড় জেলায় দেবীগঞ্জ থানা কালীগঞ্জ বাজারে তারা ওইখানে এক বাড়িতে যায় উঠে, এবং ওইখানে গিয়ে বসবাস করে মানে দীর্ঘ 22 বছর আত্মগোপনে ছিল। এখানে আইসা থেকে আবার জায়গার দাম বাড়ার পরে সে এখানে আইসা তারা দুজন জাল দলিল বের করে ওটা মিথ্যা একটা আপনার খারিজ করে, এসিলেন্ট অফিসকে, ভূমি অফিসকে ভুল বুঝাইয়া গোপনে তারা এই কাজটা করে। এই জাল দলিল, এই যে জাল দলিলটা, এই জাল দলিলটা 246 নাম্বার দলিল, ওই দলিল দিয়ে খারিজ করে সে অপপ্রচার বেড়াইতেছে যে আমি জমি পাই। তা আসলেই ঘটনা হলো ওদের, কিন্তু আমার সাথে তো কোনো কিছু নেই। আমি গতকালে মিডিয়াকে দেখাইছি আমার দলিল, একটা হলো 4.5 3.5 আর হলো আধা। এই 8.5 সম্পত্তির উপরে আমি কোনো রকম বসবাস করতে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি কোনো রকম, আমার অনেক ঋণ, অনেক
লুন্টুন নিয়ে আমি বসবাস করতেছি, দিনের টাকা দিতে পারে না আমারে, মিথ্যা। হঠাৎ করে আইসা সেরা ওই মেয়াবার সাথে কোলাইতে পারে নাই, বিদায় দেখে যে কাগজপত্র সব সঠিক, আমার উপর একটা গজব চালু করে দিল। সে দিল সে উকিল বিদায়। আপনাদের কাছে সে উকিল কতটুকু জানি এটা বার সমিতি জানে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানে। আমি নিরুপায়, আমার বিরুদ্ধে সে ডাকাতি মামলা করলো। ওইখানে সে গিয়া সেরা পরস্পর জানতে পারলাম সে সুদের ব্যবসা করতো, মানুষের টাকা পয়সা দিত, চিটারি বাটপারি ছাড়া কোনো ব্যবসা নেই তাদের দুজনের। ওই কাজটা ওইখানে যায় সেরা মানুষকে বিভিন্নভাবে ভারিনি করে আবার তারা এখানে চলে আসে আমাদের উপর অত্যাচারের মাত্রাটা বাড়ায় দেয়। বাড়ায় দেওয়ার পরে আমার যায় সেরা এই কোনোভাবে আমি নরম হই না, আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি মেরে ফেলার, বাসায় আসা ওই মনে করেন গন্ডগোল করা, এগুলা করে আমি দৃঢ়ভাবে সহ্য করছি। বাতিজা আজকে করছে কালকে ভালো হয়ে যেতে পারে, কিন্তু না। এখন দেখি যে এই মিয়া ভাই যখন এসিলেন্ট স্যারের কাছে গেলেন, ওনাকে একটা পরামর্শ দিল যে আপনি এই মিসকেস করেন, আপনার যেহেতু আপনি সঠিক আপনি মিসকেস করেন, আমি দেখতেছি বিষয়টা। যাই হোক, এটা মানে এই আইনি প্রক্রিয়া চলতেছে এবং সে তার বারবার ডাকা হচ্ছে ভূমি অফিসে এবং এসিলেন্ট অফিসে, সে কোনোভাবেই যায় না। তো না যাওয়ার কারণে মিয়া ভাই ওই আইনি পক্ষে ওই জিডি করছে, ওর বিরুদ্ধে মামলা করছে এবং তার বিরুদ্ধে মিয়া ভাইয়ের ওয়ারেন্ট আছে, পুলিশ খুঁজছে তারে, কিন্তু সে তাকে পায় না। এটা তারপর আমি করলাম, আমাকে যখন ডাকাতি মামলা দেবো, ওই এলাকার একটা লোক আছে নুরুল ইসলাম নাম, উনি এখানে মনে হয় কেউ তারা চিনে না, ওই মানে আইসা মাওনা ইউনিয়নে আইসা সেটা সে একটা আশ্রয় নিল, নিয়ে সেটা দিলে তার বিরুদ্ধে একটা মিথ্যা ডাকাতি মামলা করছে 15/14। ওই মামলাটাই হুয়া কপি করে তার একটা সুযোগ পেল, ওরে এই কোনোভাবেই ই করা যাইতেছে না, ওরে এই মামলাটা করছে মোহাম্মদ মানিক মিয়া, সাংকেওয়া পশ্চিম খণ্ড, এখানে ঠিকানা দিয়া 8 নং ওয়ার্ড, শ্রীপুর গাজীপুর। এই মামলাটা করছে জয়দেবপুর থানায়। জয়দেবপুর থানা মামলাটা করার পরে ওই ভদ্রলোক আসার পরে এলাকার ধরা ওনাকে, অনেক অসহায় মানুষ, উনি অনেক ভালো মানুষ, আমাদের মিয়াবের কাছে বসতে, মানুষের কাছে বসতে বসার পরে ওই চেয়ারম্যান মহোদয় এটা একটা এই সমাধান কইরা যে এই ব্যাপারে আপনার কেন এই সহস্র মানুষটা আপনার ডাকাতি মামলা দিলেন, উনি কি ঢাকায় যখন পেশা ঠিক করলো তার তাড়াতাড়ি ওই বেটার কাছে মাপ চাইয়া পরে আপনার ওই মামলাটা উল্টু করে নেয়। এইটা শেষ হলো, শেষ করার পরে উনি চলে গেলেন হাসিমুখী এলাকা থেকে। ওই মামলাটাই কপি করে আমারে 17/10/2017 ওই মামলাটার কপি করে হুয়াহু তার ছেলে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলন, সে আমার বিরুদ্ধে একটা ডাকাতি মামলা দিল একই স্থানে, এই যদিপুরের মাঝামাঝি ন্যাশনাল পার্কের এখানে। ওই লোকেও যে জায়গায় আপনার 1-2 নং গেট, আমার ওই ঠিকানা দিয়া আমার একটা মিথ্যা মামলা করে দিয়া আমাকে বিভিন্নভাবে হয়রানি করলো, আমাকে এমনকি এত কষ্ট দিছে, এটা আল্লাহ, আমি সহ্য করছি, আল্লাহ জানি সহ্য করে না। কারণ আমি ছোট থাকতে ব্যবসা করি, আমি ছোট থাকতে এই ময়দা, চিনি, তেল, আটা আমাকে সবাই চিনে এবং গতকালকে যে সাংবাদিক ভাইরা ছিলেন ওনারাও আমাকে চিনে যে ভালো করে যে উনি একজন সৎ এবং ব্যবসায়ী মানুষ। আজকে তো মানুষ একটা ব্যাংক ছিল মাত্র, অগ্রণী ব্যাংক, মাত্র 40 টাকা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলছিলাম ছাত্র জীবনে। আজকে মানুষ রাস্তায় ব্যবসা প্রতিষ্ঠান অন্তত 35টি ব্যাংক হয়ে গেছে। তো যাই হোক, আমি আপনাদের কাছে আকুল আবেদন এটাই আমি জানাইতে চাই। গতকালকে আমি মিডিয়াতে কথা বলছি, এরপরে সে করছে কি, আমি নিরুপায় ভারে আমি সভাপতি সেক্রেটারি বরাবর আমি সরাসরি আমি অ্যাপ্লিকেশন করি। আমি নিরুপায় মানুষ, ব্যবসায়ী মানুষ, আমি তার মতো অ্যাডভোকেট না। আমি বললাম ছোটোখাটো ব্যবসা করি, সংসারটা কোনো রকম চলে, ব্যাংকের টাকা টুকা দিয়া এই সিসি লোন নিয়ে ব্যবসার টাকা পরিচালনা করি আর কি। আমার মাস গেলে আমার টাকা দিতে হয়, ব্যাংকের টাকাগুলো পরিশোধ করতে হয়। আর সে আমার বিরুদ্ধে এই হয়রানি, মিথ্যা মামলা এগুলো পরে আমি করলাম কি, এটাও এই স্যারদের কাছে দিলাম। পরে স্যাররা, সভাপতি সেক্রেটারি মহোদয়, আমি 2-3 বার ডাকছে, সে যায় না যাওয়ার কারণে পরে ওনারা আমাকে বললো আপনি কাজী সাহেব চলে যান, আমরা এই বিষয়টা দেখব। পরে আমাকে ওনারা সভাপতি সেক্রেটারি সাহেব, ভার সমিতির সভাপতি সেক্রেটারি সাহেব আমাকে এই প্রতিবেদনটা দিলেন। আমি আশ্বস্ত যে সে আর কোনোদিন আপনাকে এরকম ডিস্টার্ব করবে না। এরপরও সে করলো কি, আবারও সে তার মামা রিয়াজউদ্দিন ডিলার আমার সাথে গেলেন এবং ভার সমিতির সভাপতি সেক্রেটারির সাথে কথা বললেন যে উনি একজন ভালো মানুষ, ওনাকে আপনারা একটু দেখেন। আমাকে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয়। সে আমার বাসায় এসে হামলা করে, আয়সা সারা গেটের সামনে বাইরে এবং আমাকে এই রাস্তায় পাইছে, পায়া সাইরা আমাকে মনে হয় সেইভাবে মারধর করছে। আমি সেই মারধরের কাপড়গুলি কালকেও দেখাইছি, আমি আপনার মারধর করছে এবং আমি ফুটেজ দিছি। আমার মনে করেন আমার ছেলেমেয়েরা সেটা আমার অত্যাচারে যখন আমাকে ফেলায় মারতেছে, সে আমার ট্রাউজার শার্ট ছিঁড়ে আমাকে রাস্তায় ফেলে দিছে। পরে সে তার মা আমাকে, তার মামা
তারা সুপারিশ করে আমার কাছ থেকে পরে নেওয়া যাবে। আমি থানায় গেছি, এই কাপড় চোপড়ে বা আমার এই আশ্রয় নিয়েছি, এছাড়া আমার কোনো গতি নাই। থানা থেকে আমি মামলা করব তার বিরুদ্ধে, পরে আমাকে ওনারা আমাকে আশ্বস্ত করলো যে না, আরও এরকম সমস্যা করবে না, আপনি এই বিষয়ে আপনি অবগত থাকেন, আপনারা ডিস্টার্ব করবে না। পরে আমি থানা থেকে চলে আসি। এরপরেও দেখেন সে আমি ইদানিং সে তার মামা রিয়াজউদ্দিন ডিলার সাহেব, আমাদের ব্যবসায়ী মালিক ফোরামের সাধারণ সম্পাদক, ওনার কাছে সভাপতি বরাবর, এবং আমাদের মসজিদের যে সিনিয়র সহসভাপতি এই কাজল ফকির সাহেব, এবং আমার সভাপতি এই হোসেন ফকির সাহেব, এবং আমাদের যারা ব্যবসায়ী বৃন্দরা আছে সবাইকে নিয়ে বসলাম। তো এই রিয়াজউদ্দিন সাহেব আমাকে বললেন যে আপনাকে যে অত্যাচার নির্যাতন করছেন আমরা দেখব, এবং কাজল ফকির সাহেব এই কথাটাই বলছেন, দেখতেও আছেন ওনারা। এর ফাঁক দিয়ে করছে কি, সে মিথ্যাভাবে সে আমার অন্তত বিভিন্ন দপ্তরে সে যায়, সেরা আমার বিরুদ্ধে অভিযোগ দিছে। এই যে জমি পায়, এই পায়, সেই পায়, বিভিন্ন অজুহাত দেখায়, কোনো তো আমার বিরুদ্ধে পায় না, এগুলো ভুলবশত নিয়ে আসে, সেইগুলো সরাইছে। তখন আমাকে আমি মেয়র বরাবর আমি দরখাস্ত করি, ওনারা এই কাউন্সিলর সহ ওনারা তদন্ত করে আমাকে এই যে রিপোর্ট দিছে যে সে একজন এই মামলাবাজ। আমরা জানতে পারলাম সে মামলাবাজ এবং এই নেশাখোর, এবং নেশা বিক্রি করে এবং সেবন করে। সে আমরা কোনোভাবেই তাকে আমরা চাইছিলাম ভালো করার জন্য, তাকে ভালো করার জন্য, কিন্তু সে আমাদের তার মা এবং তার মামা তারা নিয়ে গেল, কিন্তু তারপরও সে ভালো হইল না। পরে আমার বিরুদ্ধে অভিযোগ দিল, অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার যে রিপোর্টগুলা, এই আমাকে দেখেন এই যে দপ্তরগুলা থেকে আমার যে চিঠি কিছু করছে, আমি প্রতিনিয়ত আমি কালিয়াপুর সার্কেল শ্রীপুর এখানে আমি কথা বলেছি, এবং দীর্ঘদিন তারা তদন্ত করার পর, স্যাররা তদন্ত করার পর আমাকে প্রতিবেদন দিয়েছেন ইনশাল্লাহ যে আপনি একজন ভালো মানুষ, আমরা নিজে আমরা তদন্ত করছি, কোনো সমস্যা নাই, জান আপনি। আবার গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আমাকে এই দেখেন এই যে এই রিপোর্টটা এই জিনিসটা করছে, দেখেন একটার পর একটা পুলিশ সুপারের এনে আমি একাধিকবার আমি সকাল 8টায় যাই, আমাকে ডাকে নোটিশ করছে, আমি যাই সেটা এই যে 27/8/2025 আমি যাই সেটা আমি সকাল থেকে যাই সন্ধ্যা পর্যন্ত স্যারদের অপেক্ষায় বৈশা থেকে আমি আমার কথা, আমি আমার কাগজপত্রগুলা মিথ্যা হয়রানি মামলাগুলো যে করছে, আমার যে মিথ্যা মামলাগুলো করছে, এগুলো আমার যে 7-8টা মামলা করছে, এই মামলাগুলি আমাকে এই সিআইডি, পিবিআই, বিভিন্ন দপ্তর ওনারা তদন্ত করে দেখে আমাদেরকে রিপোর্ট দিচ্ছে যে না, এগুলো আসলে মিথ্যা জিনিসটা। এই জন্যই আমি সাংবাদিক সম্মেলনে আসছি, যে মিথ্যা জিনিসটা যে আমি ভিতরে আমার রূপ আমি যদি না বলি তাহলে ও করতেই থাকবে, সেই রোগে আমার গুণে খাইতেই থাকবে। সেই জন্য আপনার কাছে আমার আকুল আবেদন, আমি যে খন্দকার আশফাকুজ্জামান স্যার, ওনার এখানে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফিসার, ওইখানে গিয়েও আমি এই সম্পূর্ণ কাগজপত্র আমি সব কিছু আমি হাজির, নিজের সব হাজির হয়ে আমি এগুলা দিছি, এবং শ্রীপুর কালিয়াপুর সার্কেল ওখানেও আমি দিছি। এখান থেকে পর আবার আমার ওইখানে রাখছি। দেখেন আমার কত হয়রানি, আমি একজন সাধারণ মানুষ, ক্ষুদ্র মানুষ, আমি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে আমি দোকানদারি করে আমি চলি, খাই, আর 2-1টা ঘর ব্যবসা বাণিজ্য আছে যে আমি দিয়ে আমি কোনো রকম চলি আর কি। আমার মাছ গেতে আমার মনে করেন দিনের বোঝা আমার মাথায়, আমি এর অত্যাচারে স্যার আমি মনে করেন আমি এখন আমার আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নাই। সে আমাকে যেভাবে ই করতেছে, এই জন্য আমি প্রশাসনের প্রতি আমি এটাই দাবি জানাবো। ইদানিংও আমার বিরুদ্ধে 2টা, এগুলা তো সব সমাধান হওয়ার পরে একটা সমাধান হয়, একাধিকবার আবার যায় সেগুলার খোঁজে, আবার মনে করে সে করে কি ওই মিথ্যাগুলি নাম্বার দিয়ে আবার যায় মামলা করে। এই যে ইদানিং 2টা মামলা করছি এই 1-2 মাসের ভিতরে। এই জন্য আমি আপনাদের কাছে সাংবাদিক সম্মেলন করতে আসছি, এছাড়া আমার কোনো উপায় নাই। এর তুমি মেয়র প্রতিবেদন, থানা, আমি ডিসি স্যারের কাছে আমি আমার অভিযোগ দিচ্ছি। ধন্যবাদ ফিরোজ ভাই, আপনার সুন্দর কথা বলেছেন। তো ফিরোজ ভাইয়ের কাছে আমি আরেকটি প্রশ্ন করব, প্রশ্নটির উত্তর অবশ্যই সংক্ষেপে দিয়ে দিবেন। বিষয়টি হচ্ছে আপনি তার বিষয়ে অনেকগুলো অভিযোগ করেছেন, এবং একাধিক মানুষও তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে মিলনের সম্পর্কে অনেক কিছু বলেছে। তো এই বিষয়টা নিয়ে কতগুলো অভিযোগ তার জমা পড়েছে, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলেন। জমা পড়েছে এখানে ধরেন এলাকায় যেখানে থাকে, এখানে নেশা খেয়ে আমার মা বাবার কবরের উপরে সেখানে বাউন্ডের উপরে বসে নেশা করে। আমার জন্মস্থান যেখানে পশ্চিমগন্ডা 8 নং ওয়ার্ডে একদম শেষ মাথায়, ওই আমার মামাতো ভাই মাহবুব হাসান বকুল, তার বাড়ির সাথেই আমার মা বাবার কবর, এবং মহিবাই আছেন, এলাকায় আরও গণ্যমান্যরা আছেন, এবং তারা যদি ভাড়া দিতে যায় তাকে মারতে আসে গালিগালাজ করে। এবং আমি জিটি করি শ্রীপুর থানায়, আমার জিটি এটা। তারপরে আমার বড় ভাই হাজিনুরুজ্জামান এই যে জিটি শ্রীপুর থানায়,
আমার মা বাবার অপ্রকৃত জায়গার মধ্যে মিয়া ভাই সাইনবোর্ড করেছে, আমরা সাইনবোর্ড দিয়েছি, সেই সাইনবোর্ড ভাঙিয়া চুরে ফেলা দিয়েছি, ওইখানে বসে বসে মাদক সেবন করে। আমার মার এবং বাবার আমার দুটি সন্তান আছে, এখানে মারা গেছে, কবর দিয়েছি, ওই কবরের উপরে বসে বসে এখানে বাউন্ডারির উপর বসে সে নেশা করে। যদি বাধা দেয় কেউ তাহলে তাকে মারতে আসে। তারপরে তাকে তার মা এবং তার মামা একাধিকবার আমাদের সহযোগিতা, আমরা তাদেরকে যাই লাগছে গাজীপুর ধ্রুবতারা রিহেব সেন্টার সেখানে দিছে, গাজীপুরে আরও কতটি ময়মনসিংহে রিহেব সেন্টারে দিছে। আমরা তাদের সাথে কেন তাদের এনে দেওয়া হয় আমাদেরকে মনে করে এই পর্যন্ত, এটাই হলো তার বড় হিংসা যে আমরা কেন তাকে ভালো হওয়ার জন্য আমরা রিহেব সেন্টারে দিলাম। এই জন্যই ক্ষিপ্ত হইয়া আমার এই জমি সংক্রান্ত বিষয়ে আমাকে এই অত্যাচার, নির্যাতন এবং ডাকাতি মামলা এবং বিভিন্ন অত্যাচার, আমার বাড়ির সাথে মারবো, আমাকে খুঁজে, এখানে পাহারাদার আছে এই গলির মধ্যে যে দোকানপাট, আমাদের দোকান যেখানে দোকানে এসে খুঁজে এবং সিকিউরিটি জিজ্ঞাসা করে যে ওই আমার নাম ধরে বলে, আমি তো তার চাচা, আমার নাম ধরে ফিরোজ কই, নুরুজ্জামান কই, তখন তারা দেখে তার হাতে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে আসে আমাদেরকে মারতে আসে, তখন আমরা আত্মগোপনে থাকি, কথা বলি না। যাই হোক, এই যে নুরুজ্জামান ভাই এই জিটি আমার জিটি, এই যে আমার যে র্যাব এই ঢাকা 1 বা কোরাবাড়ি সেক্টর, আমি র্যাব 1-এও আমি অভিযোগ করছি। আমার মামাতো ভাই মাহবুব হাসান বকুল সেও অভিযোগ দিয়েছে, তাকে গালিগালাজ করে মারতে যায়। আমার আপন মামাতো ভাই তার মার মামলা জিডি করছে এবং মামলা করছিল। তারপর তার মামা ওই যে রিয়াজউদ্দিন ডিলার সাহেব, আপন মামা, ওনাকে দোকানে যায় অত্যাচার করে। এবং আমিও তারপরে আবার এখানে আমি দিছি নির্বাহী স্যার টিউনো স্যারের কাছে আমি অভিযোগ করছি। আমি পুরাবাড়ি র্যাব 1 বলছি, তারপর অফিসারের যে শ্রীপুর থানায় করছি, তারপর আপনার এখানে আমি শ্রীপুর থানায় আবারও করছি। আমি এখানে অবদার মনে একটা ই আছে, মনে হয় ওনাদেরকে টাকা দিছিল ওই সুদে কইরা, ওই মুজাম্মেল হক নাম ওই ভদ্রলোক জিটি করছে, ওনার ওই যে মোবাইল নাম্বার সহ এনে আছে। তারপরে আপনার অফিসারের ইচ্ছা শ্রীপুর থানা আমি করছি। আবার আর একটা যখন আবার আমার মারতে আসলো যে এখন ইদানিং যে এই যে জমি সংক্রান্ত বিষয়টা, আসলে আমার সাথে জমি সংক্রান্ত কোনো বিরোধ নাই, আমার বড় ভাই কথাগুলো বলে গেছেন সম্মানের সহিত। আমি অসুস্থ মানুষ, তারপরে মিডিয়ার কাছে আসছে, ওনার মামলাটা এখন চলমান। আর ও সর্বক্ষণ মাদক মুস্তাফিজ রঞ্জন মিলন, সে নেশা করে এবং তার এই যে বড় ভাই আপনার এই যে একটা জিটি করছিল আপনার 25 সালে, এই যে জিটি তার ছবি সহ মানে জিটির মধ্যে দিয়ে দিচ্ছে, যা চিনতে সুবিধা হয়। কিন্তু সে এগুলা করতেছে এবং আমাদের অত্যাচার করে রাস্তাঘাটে সে যে এই নেশা করে, সে রাস্তাতে কোনো ভালো মানুষ এবং যারা গার্মেন্টস, আমাদের এলাকা শিল্প এলাকা, এখানে মনে করেন মানুষ এই কাজকর্ম করে খায়, গার্মেন্টসে যায়, মেয়েদেরকে ঝাঁপায়া ধরে এবং মাইর দূর করে, কেউ বাধা দিতে গেলে তাদেরকে মারে, এরকম অকুত্য গালিগালাজ করে। আপনারা সবগুলো ফুটেছি দেখবেন, আপনাদের কাছে এই আমার দাবি। আর বিশেষ করে আরেকটা জিনিস হলো, আরেকটা ওই যে আজুগি চালা চকপাড়া শফিকুল ইসলাম শব্দুল উর্ফে, উনার একটা পাঠাইছে আজকে, ওনার যেটা পাইলাম আমি, উনি অনেকগুলো দপ্তরে এবং ওনারা ওদের অত্যাচারে প্রতিষ্ঠ হয়ে এই ওর বাবা এবং সে এই মিলনের অত্যাচারে আপনি তারা এই প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর এই কত সালে দিল, এই যে একদম নিরাপত্তা জনদুর্যোগ মহাপরিচালক, তারপর গাজীপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার কার্যালয়, জেলা উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর থানা ইনচার্জ, শ্রীপুর থানা মডেল থানা এই অফিসার ইনচার্জ, জয়দেবপুর থানা চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা, এইভাবে তারা একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত এবং এই যে গণস্বাক্ষর তাদের দুজনের বিরুদ্ধে গণস্বাক্ষর পর্যন্ত আছে। আমরা তো এতটুকু করি না, যেহেতু ভাইস্তা সে অত্যাচারের মারা দেওয়ার পরে আপনাদের সামনে আসছি। আমি জেলা প্রশাসক এবং ওই পুলিশ সুপার কার্যালয় এবং সব কিছুতে আমি দিছি এবং আমি আমার কাগজপত্রগুলো আমি সঠিকভাবে ওইখানে সবগুলো কাগজ, এই আমার যা কাগজপত্র দিছে মিথ্যা মামলা সবগুলো আমি জমা দিছি। আমার যদি অপরাধ থাকে আপনারা আমারে যা বিচার করবেন তাই মাথা পেতে নিব। তার যদি না হয় আপনারা এটা সঠিক তদন্ত কইরা সে কেন এরকম করে, কেন আমাদেরকে অত্যাচার করে, কেন আমার মনে করেন বারবার মারতে আসে। আমি মনে করেন একজন আমার মনে করেন অসুস্থ, আমিও ডায়াবেটিসের অসুস্থ, তারপরও আমি কথা বলতেছি, হার্টের সমস্যা, বেশি কথা বলে মনে করেন আমার হার্টের সমস্যা দেখা দিতে পারে, কিন্তু তারপরও না আসা পারলাম না তার অত্যাচারে। সেই জন্য মুস্তাফিজুর রহমান মিলন সে অ্যাডভোকেট মানুষ ভয়ে এলাকায় কথা বলে না, শুধু আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে। এবং ওই যে এলাকার আজকে তারা সুদের ব্যবসা করতো এবং অপকর্ম করতো, ওইখানে পঞ্চগড় করে আসছে, এখানেও করতেছে, আবার করে পড়াইব। ইদানিং আরেকটা ঘটনা ঘটায় তার মার মামলা, তার মামা বাদী হয়ে মামলা করছে, ওই মামলা অ্যারেস্ট হয়েছিল। অ্যারেস্ট হওয়ার পরে সে আবার ওইখান থেকে আমি এই
বাহারদের জানানোর পরে ওনারা যেই ওইখানে করছিল পরে ইয়ারে সবাই 7 দিনের জামিনের জন্য আমাদেরকে সুপারিশ করছে। আমরা কই ঠিক আছে, সে যদি ভালো হয় কোনো সমস্যা নেই, জামিনে আসার পরেই সে আইসা সেরে ইচ্ছার মনে করে আমাদের বিরুদ্ধে মানুষ শুরু করে দিচ্ছে। সেই জন্য আমি আমাদের একই মামলা, এই বাবা বাদী এবং ছেলেরে বাদী হওয়ার সহযোগিতা করার মামলায় আমার বিরুদ্ধে 2টা সমান সমান তারিখ এবং সমান সমান সম্পূর্ণ হওয়াতে কোর্ট মিথ্যা প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিল বাপ ছেলের বিরুদ্ধে। আরেকটু কথাই বলি, আমি আরও বলে গেছি, গতকালকে আমাদের এই শ্রীপুর 3 আসনের বর্তমান এমপি ডক্টর রফিকুল ইসলাম স্যার, উনি ওপেন ডে হাউস, আরও বেশি খুশি হয়েছি যে মাদকের বিরুদ্ধে আমাদের স্যার এমপি মহোদয় সাহেব উনি মাদকের বিরুদ্ধে উনি সোচ্চার এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই জন্য আমি সাহস পাইছি আপনাদের সামনে এসে কথা বলার জন্য। এসপি স্যারও মনে হয় ছিলেন, যার কারণে আমি আজকে মিডিয়াদেরকে, আজকেও আমি আপনি ঢাকা থেকে কষ্ট করে আসছেন, আমি আপনাদের কাছে বইলা শেষ করে দেবো। অনেক কাগজপত্র এবং অনেকগুলি সে আমার দিয়েছে, সবগুলো আমি এসপি স্যারের এনে এবং শ্রীপুর কালিয়াকোট সার্কেল যে এখানে আছে যে বসছেন ওনার দপ্তরে সব কাগজপত্র দিছি, আপনারা গেলে ওইখানে দেখতে পারবেন কাগজগুলা। যদি লাগে আপনাদেরকে আবার আমি দিব এবং ওইখানে গেলে এবং স্যারের এনে এই জয়দেবপুর পুলিশ সুপার কার্যালয় এই ক্রাইম স্যারের ওই তো আমার সবগুলি এই ফটোকপি কইরা এই মিথ্যা মামলা, পিবিআই রিপোর্ট, সিআইডি রিপোর্ট, ডিবির রিপোর্ট এবং আপনার এই মিডিয়াদের রিপোর্ট আগেও আমি ইজাজ আহমেদ মিলন সাহেব এবং আমার যে মিথ্যা মামলা করছে ওই মামলাগুলি আপনার ইয়েতে এই কামাল ফকির সাহেব, আমি আমার দেখেন অনর্থক মিথ্যাভাবে লিগেল নোটিশ দিচ্ছে সেই অ্যাডভোকেট কামাল ফকির সাহেব, তারপরে অ্যাডভোকেট কামাল আরেকজন আছে এই ভাইজিৎ সাহেব, তারপরে রাশেদ সাহেব, এই শ্রীপুরের কাজী আলম সাহেব, ওনারা আমার এগুলো দেখা পর্যালোচনা করা এবং জাকিরুল সাহেব সাধারণ সম্পাদক ছিলেন দেখতে, এই সিদ্দিক স্যার ছিলেন এবং আরও ওই হানিফ স্যার, এই শাহজাহান স্যারের সাথে আরেকজন ওনার ভাতিজা আছে হুমায়ুন সাহেব, মানে উকিলরা দেখা আশ্চর্য হয়ে গেছে যে ভাই এইটা কি এই সমস্ত তো মানুষের কাজ না। উনি একজন এইরকম অপকর্ম করে আপনাদের বিরুদ্ধে এতগুলো দপ্তরে কাগজ দেয়। দেশবাসীর কাছে, আপনার সাংবাদিক ভাইদের কাছে, প্রশাসনের প্রতি এবং মিডিয়া ভাইদের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে আমি আমাদের এই যে সময়টুকু আপনারা দিচ্ছেন, অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে আমাদের কথা শুনছেন, সেই জন্য আপনাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং ওর সঠিক বিচারটা জানি পাই। বিষয়টা কি, এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু কথা বলতেন। আসসালামু আলাইকুম, আমি হাজি মোহাম্মদ নুরুজ্জামান, গ্রাম মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর। আমি দীর্ঘদিন যাবত অসুস্থ, ডায়াবেটিস এবং কিডনি সমস্যা নিয়ে ভুগতেছি। এর মধ্যে আমার একজন ভাতিজা মুস্তাফিজুর রহমান মিলন, সে বিভিন্ন সময়ে আইসা বিভিন্নভাবে আমাকে হুমকি দেয় এবং আমার এই দোকানে এসে আমার মারধর করার জন্য চেষ্টা করে, কিন্তু মানুষ ফেরায় এবং এই বিষয়ে আমি 2-3টি জিডিও করছি থানায় এবং তাকে ধরার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কারণগুলো হলো তার বাবা 1985 সনে আমার কাছে জমি বিক্রি করে গেছে, আওয়াজ পরিবর্তন দলিল মূল্যে বিক্রি করে গেছে। আর সে আমার যে দেওয়া জমিন, সেই জমি সে বিক্রি করে ফেলে এবং আমারটুকু আমি আমার স্ত্রীকে দিয়ে দিই। এটার মধ্যে আমার কোনো নাই, এখন আমার কোনো ভুক্তদখল নাই, কিছু নাই। সেটা আমার স্ত্রী এবং সে দুইজনে মিলে ভুক্তদখল করতেছে বা তারা আছে, কিন্তু এই জমিটা আমি পাওয়ার পরে দেখেন এই পর্যন্ত সে একটা জাল দলিল করছে 2021 সনে আরএস দিয়া, কিন্তু তখন কোনো 85 সনে কোনো আরএস ছিল না। এখন আরএস দিয়া করে এসিলেন বরাবর সে একটা করে জমিটা মিউটেশন করছে, খারিজ করছে যাকে বলে। কিন্তু আমি তো আগেই খারিজ করছি, কিন্তু এখন যখন এসিলেন সাহেবের কাছে গেলাম, বললো যে আপনি একটা মিসকেচ করেন। মিসকেচে আমি 2বার উপস্থিত হয়েছি, সে একবার উপস্থিত হয় নাই সেখানে। একদিন শুনছি যে সে নাকি নায়েব সাহেবের যায় হুমকি টুমকি দিছে, যার জন্যে আমাদেরকেও হুমকি দেয়।
কারণ সে একজন মাদকাসক্ত ব্যক্তি, সে আমাদেরকে মারার চেষ্টা করে এবং সে উকিল নামধারী একজন ব্যক্তি, সে আমাদেরকে এইভাবে বারবার অত্যাচার করতেছে। আমার ছোটো ভাইরও তার বিরুদ্ধে একাধিক মামলা, প্রায় 5-7টা মামলা দিছে এবং আমার বিরুদ্ধেও করছে, কিন্তু আমাকে সেরকমভাবে সে করতে পারে না, হয়রানি করছে। কিন্তু আমি বিভিন্নভাবে আমি সত্য জিনিস আমি তুলে ধরছি, যার জন্য আমাকে হয়রানি করতে পারি না। কিন্তু আমার ছোটো ভাইরা বিভিন্নভাবে হয়রানি করে তার জেল খাটানোর ব্যবস্থাও করছিল, কিন্তু আল্লাহর রহমত সে বেঁচে গেছে। এখন আপনাদের কাছে আমার একটি আকুল আবেদন যে আপনারা এই পত্রিকায় নিউজগুলো দেখা যাতে ওরে অতি সত্বর গ্রেপ্তার করা যায় এবং একটা আইনগত ব্যবস্থা নেওয়া যায়, এই দিকটার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় এবং মূল্যবান কথার জন্য।